ঢাকা ইসলামাবাদ দ্বিপাক্ষিক সম্পর্কে ভারতের দুশ্চিন্তার কারণে সাবেক কূটনীতিক হুমায়ুন কবির। চট্টগ্রামের কাপাসকুলায় ৩ যাত্রী নিয়ে রিকশা খালে এক শিশু নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জনস্বার্থে বাংলাদেশ পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন স্বাভাবিক বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এ নিয়ে ভারতের দুশ্চিন্তারও কোনো কারণ নেই। সাবেক কূটনীতিক হুমায়ুন কবিরের মতে, মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া কিংবা বাংলাদেশের পাওনা মেটানো পাকিস্তানের রাজনৈতিক সিদ্ধান্ত। আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দেশের স্বার্থকে মাথায় রেখেই আলোচনা হয় দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। দীর্ঘ ১৫ বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। ৩ দিনের সফরে ঢাকায় আসা পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের দীর্ঘক্ষণ বৈঠকে উঠে আসে দুদেশের অমীমাংসিত বিষয়গুলো। দুদেশের স্থবির সম্পর্ককে গতিশীল করতে মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় বাংলাদেশ। পাকিস্তানের রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এসব ইস্যু সমাধান সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। এড়িয়ে যায় নাই, সেটা আমরা আলোচনা হয়েছে। এখন আলোচনা আমাদের তো সামনে আবার এদের পররাষ্ট্রমন্ত্রীও আসবে, তখন আলোচনা অব্যাহত থাকবে। আলোচনা হলে বোঝা যাবে, এবং যেহেতু বললাম যে বিষয়টা রাজনৈতিক, সেটা রাজনৈতিক পর্যায় থেকে সিদ্ধান্ত আসতে পারে। দীর্ঘকাল পর দুদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়াকে ভারতের জন্য সমস্যাজনক বলে মনে করেন না সাবেক এই কূটনীতিক। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হলে তাতে ভারতের খুব চিন্তিত হওয়ার কোনো কারণ তো দেখছি না, কারণ আমরা আমাদের জাতীয় স্বার্থের আলোকেই আমরা সম্পর্ক পরিচালনা করতে হবে, এবং সেখানে ভারতের সাথে যেহেতু নিকট প্রতিবেশী, তার সাথেও আমার সে বিবেচনা রেখেই আবার কাজটা করতে হবে। ফরেন সার্ভিস ডের অনুষ্ঠানে অংশ নেওয়া শেষে পররাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের স্বার্থ বিবেচনায় আলোচনা হচ্ছে সব পক্ষের সাথে। মার্কিন শুল্ক নীতি মোকাবেলায় সরকারের পদক্ষেপও ব্যাখ্যা করেন তিনি। যুক্তরাষ্ট্রে যারা এসেছেন তারা দুটো বিষয়, এক হলো যে ট্যারিফের প্রসঙ্গ উঠেছে, এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বিতর্কিত ওয়াকফ আইন ঘিরে ভারতের মুর্শিদাবাদে সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতীয় চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের এই নিন্দা প্রস্তাবকে অযৌক্তিক বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার এক বিবৃতিতে জয়সওয়াল বলেছেন, পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের মন্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে দেশটি। এটি আসলে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের সঙ্গে ভারতের পরিস্থিতিকে এক কাতারে ফেলার একটি পরিকল্পিত অপচেষ্টা। গত 17 এপ্রিল এক বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভারতের মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া বিভিন্ন সময় বাংলাদেশের একাধিক মহল থেকে অনানুষ্ঠানিকভাবে ভারতের পরিস্থিতি নিয়ে মন্তব্য করা হয়েছে। এসবের প্রতিক্রিয়াতেই বিবৃতিটি প্রকাশ করেছে ভারত সরকার। বিএনপি জনগণের অধিকার আদায় ও ভোটাধিকার রক্ষায় নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরিতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা শীর্ষক মহানগর মহিলা দলের কর্মশালায় এসব কথা বলেন তিনি। এ সময় কর্মশালার উদ্বোধন করেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। কর্মশালায় চসিকের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ মহানগর বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব ও মহিলা দলের সভাপতি বক্তব্য রাখেন। কর্মশালায় আগামী নির্বাচনে বিএনপির পক্ষে নারীদের সমর্থন এবং ভোট নিশ্চিতে ৩১ দফা নিয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। আজকে সংস্কার নিয়ে অনেক কথা বলে নির্বাচনকে পিছিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তা আমরা হতে দেব না। সংস্কার হলো চলমান, সংস্কার হলো ধারাবাহিকতা। আজকে যেটা ভালো, কালকে সেটা ভালো নাও হতে পারে, কালকে হয়তো আবার পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনের ধারায় ধারায় সংস্কার চলে আসে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, বিএনপি যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ক্ষমতায় যেতে না পারে সেজন্য অন্তর্বর্তী সরকার নির্বাচন এড়িয়ে যাচ্ছে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ গুম হওয়া সকল নেতাকর্মীর অবিলম্বে সন্ধানের দাবিতে যুব সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। দুদু বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে দেশবাসী উদ্বিগ্ন। রাজনৈতিক নেতাকর্মীদের গুম ও হত্যার জন্য শেখ হাসিনার ফাঁসির দাবি করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। যারা গত 17 বছরে নির্যাতন, গুম, খুন হয়েছেন, গণতন্ত্র ধ্বংস করেছে, তাদেরকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 6 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফন মিছিল করেছেন। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদের সামনে থেকে কাফন মিছিলটি বের হয়। মিছিলটি জামে মসজিদের সামনে থেকে তেজগাঁও এলাকার প্রধান সড়কে আসে। 7 রাস্তা মোড় ঘুরে মিছিলটি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে যায়। সেখানে কিছু সময় অবস্থান করেন শিক্ষার্থীরা। পরে তারা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। শিক্ষার্থীরা বলেন, সচিবালয়ে বৈঠক করে দাবি পূরণের আশ্বাস দিলেও এর কোনো বাস্তবায়ন নেই। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। কারিগরি সেক্টরে শুধুমাত্র কারিগরি জনবলই নিয়োগ দিতে হবে, জেনারেল থেকে কোনো নিয়োগ বল চলবে না। এসএসসি এবং এইচএসসি মাত্র ভোকেশনাল করে এসে তারা কি কোনোভাবেই আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। যেহেতু আমাদের ফলস্বরূপ ফল আমরা কালকে পাই নাই, এমন আমাদেরকে হেনস্থা করা হয়েছে, অবশ্যই আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। চট্টগ্রামের কাপাসকোলায় নিয়ন্ত্রণ হারিয়ে 3 যাত্রীসহ রিকশা খালে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। শুক্রবার রাত 8টার দিকে চকবাজার থানার কাপাসকোলা নবাব হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে। এ সময় কাপাসকোলা এলাকায় একটি ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। রিকশায় 6 মাস বয়সী শিশুসহ নারী যাত্রী ছিলেন। রিকশাটি খালে পড়ার সাথে সাথে স্থানীয়দের সহযোগিতায় 2 নারীকে উদ্ধার করা হলেও শিশুটি তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে, ফলে বাঁশের বেষ্টনী খোলা হয়েছিল, তাই এই দুর্ঘটনা। নিয়ম নীতির তোয়াক্কা না করে মৌখিক আদেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি মার্কেটের 2 শতাধিক দোকান বরাদ্দ দিয়েছিলেন সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। অনুমোদন ছাড়া মেয়র দপ্তরের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী সহ দোকান বরাদ্দ নেয়াদের অনেকেই আওয়ামী লীগের নেতা। সাবেক মেয়রের এমন স্বেচ্ছাচারিতায় বরাদ্দকৃত এসব দোকান নিয়ে বিপাকে আছেন বর্তমান প্রশাসন। নাজিবুর রহমানের রিপোর্ট। 2001 সালে অবিভক্ত ঢাকায় মেয়রের সংরক্ষিত কোটায় যেভাবে দোকান বরাদ্দ দেয়া হয়, সেখানে দেখা যায় নির্ধারিত সকল স্থানেই অনুমোদন করেছিলেন তৎকালীন মেয়র হানিফ। অন্যদিকে ক্ষমতার দাপটে তার কোনো কিছুই মানেননি শেখ ফজলে নূর তাপস। মৌখিক আদেশ পেয়েই দোকান বরাদ্দ পেয়েছেন সবাই। এর বিপরীতে নেই কোনো প্রশাসনিক অনুমোদন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন মার্কেটগুলোতে সংরক্ষিত কোটায় 298টি দোকান বরাদ্দ হয় শেখ ফজলে নূর তাপসের মেয়াদকালে। এসব বরাদ্দের আবেদন, বরাদ্দপত্রে প্রশাসনিক কোনো নিয়ম মানা হয়নি। সাবেক মেয়রের অফিস স্টাফ খোরশেদ আলম দোকানের আবেদন করেছেন, যেখানে তার ছবি সংযুক্ত করেননি, এমনকি তৎকালীন মেয়রের কোনো অনুমোদনও নেই। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি তৎকালীন কর্মকর্তারা। মৌখিক নির্দেশনায় এটা হয়েছে বলে অনেকে বলছে। যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা মনে করি যে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তারা যথাযথ কাজটা সঠিক করেননি। তালিকা ধরে অবৈধ এসব বরাদ্দপ্রাপ্তদের সাথে যোগাযোগ করলে জানা যায় অনেকেই দোকান বিক্রি করেছেন স্থানীয় কাউন্সিলরদের কাছেই। আবার অনেকেই সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন। আজিমপুরে একটা দোকান নিয়েছিলেন না মেয়র কোটায়? সেটা তো আমি ছেড়ে দিয়েছিলাম। ওইটা কি বিক্রি করে দিয়েছিলেন? জি জি জি। কার কাছে বিক্রি করছেন? তৎকালীন ওই সময় যে কাউন্সিলর ছিলেন মানিকের কাছে, তো মানিক মানে আরেকজনের সাথে কি করেছেন। মেয়রের লিখিত অনুমোদন ছাড়া কিভাবে দোকান বরাদ্দ নিশ্চিত হয়েছে সেই জবাব দেন
তৎকালীন প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক। দোকান বরাদ্দ নীতিমালা অনুযায়ী দোকান বরাদ্দ কমিটি আছে। দোকান বরাদ্দ কমিটি মাননীয় মেয়র মহোদয়ের যে বিষয়গুলো ছিল বরাদ্দকৃত দোকান স্লটগুলো ভাগ করা ওভাবেই হয়েছে এবং নিয়মের ব্যত্যয় হয়নি। এমন ঘটনায় সাবেক মেয়রের শপথ ভঙ্গ হয়েছে জানিয়ে তৎকালীন কর্মকর্তাদেরও দায় দেখছেন দুর্নীতি বিরোধী সংগঠন টিআইবির নির্বাহী পরিচালক। প্রাক্তন মেয়র নিজে দায়ী, কিন্তু তার সিদ্ধান্ত বা তার এই অনৈতিকতা, তার দুর্নীতি, তার ক্ষমতার ব্যবহারকে সুযোগ করে দেওয়ার জন্য যোগসাজশ যারা করেছেন যে সকল কর্মকর্তারা, তারাও কিন্তু এই যোগসাজশের দায়ে অপরাধী। মেয়র সংরক্ষিত কোটায় বরাদ্দকৃত দোকানে সাবেক মেয়রের লিখিত অনুমোদন না থাকায় প্রয়োজনে বরাদ্দ বাতিল করা হতে পারে বলেও জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ব্যবসায়ীদের চাপে সরকারি ঘোষণায় সপ্তাহের ব্যবধানে বাজারে সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 189 টাকায়। কেজিতে প্রায় 20 টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। 50 টাকার নিচে মিলছে না সবজি। আগের চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। তবে ঈদের পরে কমেছে ব্রয়লার এবং সোনালী মুরগির দাম। সেলিম মালিকের রিপোর্ট। গত এক দশকে সবচেয়ে স্বস্তিদায়ক ছিল এবারে রমজানের বাজার। তবে ঈদের পর ধীরে ধীরে উত্তাপ ছড়াতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। গত প্রায় 6 মাস ধরে চলছে সয়াবিন তেলের সংকট। ডিসেম্বরে 8 টাকার দাম বৃদ্ধির পরও তা পুরোপুরি কাটেনি। গত মঙ্গলবারে বাড়ানো হলো আরও 14 টাকা। আগে তো বিক্রি করতাম আমরা লিটার হলো 175 টাকা, এখন তার থেকে আবার 14 টাকা বাড়াইছে। তার ভিতরে সম্পূর্ণ কোয়ালিটির তেল নেই, যেমন 1 লিটার 2 লিটার, সাধারণভাবে আসছে আপনার 5 লিটার। দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে ইনকাম তো আর ওইভাবে বাড়ছে না, তাহলে তো কষ্ট তো হবেই, সংসার চালাতে কষ্ট হচ্ছে। বাজারে পেঁয়াজের সরবরাহে কোনো সংকট নেই, তারপরও পাবনা ও হাইব্রিড পেঁয়াজে নতুন করে দাম বেড়েছে প্রায় 20 টাকা। দাম বাড়ার অন্তত সিজন শেষ হয়ে যাচ্ছে না, আগে তো মানে খেতে ডারে কিন্তু সিজন শেষ হয়ে একটু দাম বাড়তে। চালের বাজারে চরম অস্বস্তি। ইতিহাস সৃষ্টি করার দামে বিক্রি হচ্ছে মিনিকেট। নাজিশাল বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। বাড়তি মোটা চালের দামও। মিনিকেট তো 70-72 টাকা ছিল, এখন 87-86 টাকা, আর খুচরা বিক্রি 90 টাকা। সবজির দাম নিয়ে চাপা ক্ষোভ ভোক্তাদের মাঝে। বেশিরভাগ সবজি প্রায় 100 টাকা ছুঁই ছুঁই। দুন্দুল 80, ঝিঙ্গা 80, বেগুন 100, আর উস্তা আছে 100, আবার আছে 80 টাকা আছে কম দামের যেটা, ওটা 80 টাকা আছে। গত সপ্তাহে আমি যেমন মনে করেন 60-70-এর মধ্যে কেজি এরকম বলছে, কিন্তু আজকে তো কিছু কিছু জিনিস 120-এ উঠে গেছে। এদিকে ঈদের পর কেজিতে প্রায় 50 টাকা কমেছে গরুর মাংসের দাম। ব্রয়লার ও সোনালিকা মুরগিতেও কমেছে 30 থেকে 40 টাকা। রমজানের আগে ছিল সোনালিটা ছিল 320 টাকা 300 টাকা, এখন 260 টাকা। ব্রয়লার ছিল 220 টাকা থেকে 200 টাকা, এখন 180 টাকা। সমস্যা ওজনে ফাঁকি দেয় মুরগি ব্যবসায়ীরা, এটা তদারকি করার জন্য আমি প্রশাসনের কাছে বলবো। বেশিরভাগ দেশি মাছ বিক্রি হচ্ছে আগের দামে। 200 টাকা কমে ইলিশের দাম নেমেছে 2000 টাকায়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। মিয়ানমারের রাখাইন রাজ্যে বর্তমানে যুদ্ধবিধ্বস্ত অবস্থায় রয়েছে। সেখানে এখনই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। শুক্রবার রাতে কক্সবাজার শহরের রাখাইন পল্লীতে জলকেলি উৎসব উপলক্ষে শুভ রাখাইন সাংগ্রে 1387 শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশ জাতিসংঘ সহ সব পক্ষের সাথে কাজ করে যাচ্ছে যাতে আরাকানে শান্তি এবং স্থিতি অবস্থা ফিরে আসে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। আশা করা যায় বাংলাদেশ সফলভাবে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন করতে পারবে। তিনি আরও বলেন, এবছর রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন হবে। এই সম্মেলন রোহিঙ্গা প্রত্যাবাসনের ইতিবাচক ভূমিকা রাখবে। একটা আন্তর্জাতিক জাতিসংঘের সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে তারা যেন সংঘবদ্ধভাবে অবস্থান তুলে ধরেন, তাদের ভবিষ্যৎ আকাঙ্ক্ষা এবং স্বপ্ন যেটা ধারণ করবে। এবং একই সঙ্গে আমরা মনে করি যে আমরা সংঘবদ্ধভাবে সকল দেশ একসঙ্গে কাজ করে এই সমস্যাটি যাতে সমাধানের পথে আরেকটু এগোতে পারে। আমরা সব দরজা খোলা রেখেছি, সবার সঙ্গে আলাপ করছি, আমরা আশাবাদী।
সরকারের প্রতি সবার সমর্থন থাকলেও বর্তমান সংবিধানের অধীনে কোনো বৈধ সরকার গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সংস্কৃতি প্রেক্ষিত নতুন বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থান বিপ্লবে পরিণত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। গত চৈত্র সংক্রান্তি ও নববর্ষের দুই উৎসব পালন করে সরকার দেশের সাংস্কৃতিক জগতে নতুন অধ্যায়ের সূচনা করেছে বলেও জানান ফরহাদ মজহার। এদিকে আলোচনায় অংশ নিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। যখন আপনি সংবিধান বলবেন তার মানে আপনি একটা ঔপনিবেশিক শাসক, আপনি লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে আপনি একটা শাসনতন্ত্র বানাবেন, একটা আইন দিয়ে গরিবদেরকে শোষণ করবেন, সাধারণ মানুষকে শোষণ করবেন, আগের মতোই চলবেন। আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরা অংশগ্রহণ করে, তারা কি করে একসঙ্গে বাস করবে, পরস্পরের সঙ্গে তাদের সম্পর্ক কি হবে, এটা তারা তৈরি করে। বাংলাদেশের মধ্যে সকল ধর্মের, সকল রাজনৈতিক দলের, সকল ধরনের ওরিয়েন্টেশনের মানুষকে নিয়ে একসাথে থাকতে হবে। একটা প্রশ্নে আমরা সবাই খুব একমত যে বাংলাদেশে আমরা আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে দেব না। স্বৈরাচার শেখ হাসিনা মডেলের 3টি প্রতারণাপূর্ণ নির্বাচন আর দেখতে চায় না এদেশের মানুষ, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তাই সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের দোষীদের বিচার করে দ্রুত নির্বাচনের দাবি তার। শুক্রবার সকালে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জামায়াত ইসলামীর উপজেলা ও পৌরসভার কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 8 আসনে অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, কুমিল্লা 9 আসনে ডক্টর AKM সৈয়দ সারোয়ার সিদ্দিকী, কুমিল্লা 11 আসনে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা 10 আসনে মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাতকে জামায়াতের প্রার্থী হিসেবে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলটির সেক্রেটারি জেনারেল। প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তিনিও নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন, এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি। অবিকৃত আলু নিয়ে এক প্রকার দুশ্চিন্তায় কুমিল্লার কৃষকেরা। এবছর জমি থেকে উত্তোলন করা এসব আলু বিক্রি করে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ তারা। এছাড়া সংরক্ষণের অভাবে জমিতে, বাড়ির উঠানে এবং পাশের খোলা জায়গায় আলু রাখা হয়েছে। বৃষ্টিতে হাজারো মন আলু পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তাদের। তাই পর্যাপ্ত হিমাগার তৈরি এবং সরকারিভাবে ন্যায্য মূল্য নির্ধারণের দাবি করছেন কৃষকরা। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। কুমিল্লায় গত বছরের বন্যার ধকল কাটিয়ে মাঠে নেমেছিল আলু চাষিরা। চলতি বছর জেলায় 9,061 একর জমিতে আলু উৎপাদন হয়েছে 22,90,078 টন, যা গত বছরের তুলনায় অনেক বেশি। তবে এক মাসের বেশি সময় অপেক্ষার পরও কৃষকরা পাচ্ছেন না আলুর কাঙ্ক্ষিত দাম। কুমিল্লার বুড়িচং উপজেলার মিছলমা গ্রামে গিয়ে দেখা যায় বাড়ির উঠানে, খোলা জায়গায় কিংবা ঘরের ভেতর আলু স্তূপ করে রাখা হয়েছে। কাঙ্ক্ষিত দামে আলু বিক্রি করতে না পেরে হতাশায় ভুগছেন আলু চাষিরা। খরচাতে যাইয়া আমার 700-750 টাকা কেজি, 1 কেজি আলুর পিছনে খরচ গেছি। আমার নিমসার গেছি, চান্দিনা গেছি, কাঠের ফুল গেছি, কাবিলা গেছি, কোনো কোলেস্টোরও বলে জায়গা নেই। সরকার যেভাবে ধান সংগ্রহ করে এইভাবে যদি আমরা থেকে ন্যায্য মূল্যে নিয়ে আনে তাহলে মনে করেন যে আমরা বাঁচতে পারবো। লস রূপে লস এই বছরের জন্য। ক্ষতি পুষিয়ে নিতে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের আহ্বান জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। এর বাইরেও যদি আমরা তাদেরকে ওই সাপোর্টটা দিতে পারি সরকারি ব্যবস্থাপনায় অথবা পাবলিক পার্টনারশিপ মাধ্যমে যদি আমরা কোল্ড স্টোরেজ করতে পারি, তাহলে প্রত্যেক আলু উৎপাদনকারী কৃষক তার উৎপাদিত আলু কোল্ড স্টোরেজে জমা রাখবে অথবা সরকারি ব্যবস্থাপনায় কোল্ড স্টোরেজে জমা রাখা হবে। কৃষি সংশ্লিষ্টরা জানান সরকারিভাবে এসব উদ্ধৃত আলু সংগ্রহ করে সংরক্ষণ করে রাখা গেলে মৌসুম শেষে যখন আলুর দাম বেড়ে যায় তখন টিসিবি কিংবা ন্যায্য মূল্যের দোকানে এই আলু বিক্রি করা যেতে পারে। এতে কৃষক যেমন ক্ষতি থেকে বাঁচবে, তেমনি সংকটে মানুষজন কম দামে আলু পাবেন। এনটিভি নিউজ ডেস্ক। রিয়াদে আত্মপ্রকাশ ঘটেছে সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী সাংবাদিক ফোরাম নামে
নতুন সংগঠনের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি SH হেমায়েত। পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আরাকান শরীফ, প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম হৃদয় সহ অন্যরা। জেদ্দায় শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ, সৌদি আরব, জেদ্দা। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আফসারের বাবা আব্দুল মালিকের স্মরণে সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান শিবলু। প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জ কবিরহাট আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেফায়েত উল্লাহ চৌধুরী। সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াকুব নবী সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গিয়াসউদ্দিন মঈন চৌধুরী সহ অন্যরা। দোহায় দোয়া মাহফিলের আয়োজন করে কাতারস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ঐক্য পরিষদ। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, সদ্য প্রয়াত কাতারস্থ সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের সহসভাপতি হাসান আহমেদের পিতা খলিলুর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ফয়সাল আহমেদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। কাতার বিএনপির সহসভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের সহসভাপতি রেজাউল করিম। বক্তব্য দেন কাতার বিএনপির নেতা আব্দুল নূর আজাদ, সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আহমেদ নবী নোমান সহ অন্যরা। ঢাকা ইসলামাবাদ দ্বিপাক্ষিক সম্পর্কে ভারতের দুশ্চিন্তার কারণ নেই, সাবেক কূটনীতিক হুমায়ুন কবির। ৬ দফা দাবিতে রাজধানীতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কাফন মিছিল। চট্টগ্রামের কাপাসগোলায় ৩ যাত্রী নিয়ে রিকশা খালে এক শিশু নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।